কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থীরা তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস করাবো হচ্ছে তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বইটা দিকে একটু খেয়াল করো। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটা কি ক্লাস করাবো। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের বা এই সাবজেক্টে ক্লাস করেছি হচ্ছে তৃতীয় অধ্যায়ে ক্লাস করেছি হচ্ছে তোমাদের জীবনের জন্য পানি প্রথম পার্টটা পড়িয়েছি। আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে দ্বিতীয় পার্ট। দেখো আমরা আজকের ক্লাসে কি কি শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে পানি চক্র কি, ঠিক আছে, পানি চক্র, পানি দূষণ, পানিটা দূষিত হওয়ার পরে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াটা আজকে আমরা জানবো। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাসে কি কি শিখছি। আজকে আমরা ক্লাসে শিখবো হচ্ছে পানি চক্র কি, তারপর পানি কি কারণে দূষিত হয়ে থাকে এবং পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াগুলো কি, আজকে আমরা এই ক্লাস থেকে জানবো। তাহলে দেখো আমরা ফার্স্টেই বলেছি যে পানির অপর নাম কি হচ্ছে, জীবন হচ্ছে। আমরা পানিটা কয়েকটা উৎস থেকে পেয়ে থাকি, দুইটা উৎস, একটা হচ্ছে তোমার কি প্রাকৃতিক উৎস আর এটা কি মানুষ নিজে তৈরি করে যে পানিটা কি পেয়ে থাকে ওটা কি মানুষের তৈরি উৎস। তার মানে দেখো আজকে শিখবো হচ্ছে পানির চক্র কি। চক্রমান বলতে তুমি কি বুঝো? হ্যাঁ, চক্রমান বলতে হচ্ছে তোমাকে ঘূর্ণায়মান, মানে তোমার একটা জিনিস পরপর কি তোমার একটা জিনিস আসতেছে। তাহলে আমি তোমাকে এখানে একটু দেখাই। যেমন ধরো এখানে তুষারপাত, পানির চক্রটা দেখো, তুষারপাত, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার জন্য বৃষ্টিপাত, তারপর হচ্ছে তোমার জন্য কি বাষ্পীয় ভবন, তারপরটা হচ্ছে তোমার জন্য কি ঘনীয় ভবন, ঠিক আছে, ঘনীভবন, তারপর ঘূর্ণায়মান করে কি আবার তুষারপাত। দেখো এটা হচ্ছে এই চিত্রটা হচ্ছে তোমার জন্য কি পানি চক্র, ঠিক আছে। চক্রটা বলতে আমি বোঝাচ্ছি তোমাকে ঘূর্ণায়মান। এই যে ঘূর্ণায়মান যে আমি চিত্রটা এঁকেছি এটার মাধ্যমে কি তোমার পানির চক্রটা হয়ে থাকে। যেমন দেখো এখানে তোমাকে আমি সহজভাবে যদি ধরো আরেকটা সহজভাবে পানির চক্র এখানে তুমি পানির চক্র বলতে বোঝানো হয়েছে তোমার। দেখো এখানে হচ্ছে তোমার বৃষ্টিপাত, পরে বাষ্পীভবন, পরে ঘনীভবন, তারপর কি আবার তুষারপাত। যদি তোমরা নরমাল ভাবে আবার বুঝতে চেষ্টা করো তাহলে দেখো এখানে তোমাদের পানির চক্র বলতে আমি তোমাকে তিনটে স্টেপ দেখাবো। এই যে দেখো তিনটে স্টেপ। ধরো এখানে হচ্ছে তোমার জন্য কি, ধরো এখানে তোমার কতগুলো বরফ দেওয়া আছে, ঠিক আছে, মানে বরফ করে আমি পানিগুলো কি করছি বরফ করে রেখেছি। এটা হচ্ছে তোমার জন্য কি একটা কঠিন অবস্থা। এটাকে যখন তুমি আবার কি করবে, যখন তাপ দিবা তখন তোমার হচ্ছে কি তরল অবস্থা, ঠিক আছে, তরল অবস্থা হয়েছে। আবার এই তরলটাকে যখন তুমি কি আরো একটু চাপ দিবা বা তাপ দিবা তখন এটা কি বাষ্পীয় আকার হয়ে যাবে। তাহলে দেখো আমি তিনটে স্টেপ লিখেছি। একটা হচ্ছে দেখো কঠিন, একটা তরল এবং কি একটা বাষ্পীয় আকারের, ঠিক আছে। ঠিক তেমন এখানে দেখো উপরে যে আমি চক্রমান রেখেছি পানির চক্রটা, তোমার যখন এটা বৃষ্টিপাত আকার মানে কি পানি বাষ্পীভবন কখন হয়, আমাদের যখন গ্রীষ্মকালে যখন আমরা দেখবো প্রচন্ড রোদের কারণে কি এই নদী নালা নলকূপ বা যত কিছুই বলো ওখান থেকে কি বাষ্পমান হয়ে কোথায় যাচ্ছে তোমার আকাশে যাচ্ছে, ঠিক আছে। উপরে যখন উঠবে তখন এই তোমার পানিটা বাষ্পীভবন যে পানিটা এটাকে তোমার কি হচ্ছে ঘনীয় ভবন হচ্ছে, ঠিক আছে, মানে একটা মেঘের আকার ধারণ করার পর তখন তুষারপাত এবং তুষারপাতের পরে কি তোমার বৃষ্টিপাত। আমরা এই চক্রাকারের মাধ্যমে কি আমরা পানিটা পেয়ে থাকি আমাদের নিচের যে পানিটা এই পানিটা। ঠিক তেমন এখানে দেখো তোমার এই তরল পদার্থটাকে যখন তুমি 0 ডিগ্রি সেলসিয়াস করবে তখন তুমি কি পাচ্ছ পানিটাকে তুমি বরফ আকারে পাইতেছো। আবার এই বরফটাকে যখন তুমি তাপ দিবা তখন কি তুমি নরমাল পানি পাবে এবং নরমাল পানিটাকে যখন তুমি উচ্চ মাত্রায় তাপ দিবা তখন তোমার কি বাষ্পীভবন হয়ে যাবে। এবং বাষ্পীভবনের মাধ্যমে পানিটা যখন তোমার উপরের দিকে উঠে যাবে, বাষ্পীভবনের ভাবে যখন পানিটা তোমার উপরের দিকে উঠে যাবে তখন সেটা তোমার কি হবে ঘনীয় ভবন হবে। আস্তে আস্তে তোমার সেই ঘনীয় ভবনটা তুষারপাত আকার ধারণ করার পর কি বৃষ্টি আকার তোমার কি জমিনে ঝরে পড়বে। তার মানে তোমার জমিন থেকে পানিটা কোথায় যাচ্ছে উপরের দিকে উঠতেছে বাষ্প আকারে, তাই না। আবার দেখো দুইটা স্টেপ পার করে আবার বৃষ্টি আকার তোমার কোথায় আসতেছে জমিনে এসে পড়তেছে। এটা হচ্ছে তোমার জন্য কি পানির চক্র। তারপর আমি একটু তোমাকে পড়িয়ে দিচ্ছি। দেখো পানির চক্রটা হচ্ছে মূলত দেখো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তন হয়ে ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের দিকে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই হচ্ছে কি
পানি চক্র, এই চক্রের মাধ্যমে সর্বদা পানির অবস্থা পরিবর্তন ঘটেছে। তার মানে কি দেখো, আমরা যখন পানির পরিবর্তনটা ঘটেছে কিসের মাধ্যমে? পানি চক্রের মাধ্যমে। ফার্স্টে এখানে দেখো, এই বৃষ্টির পানিটা তোমার একটা তরল পানি ছিল, এবং এই তরল পানিটা যখন খুব পরিমাণে তাপ দিব তখন কি বাষ্পীভবন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে পানির পরিবর্তনটা হয়েছে। ফার্স্টে আমাদের তরল পানি ছিল, তখন কি এর আমরা বাষ্প আকারে ধারণ করেছে। তোমরা ফার্স্টে যখন তোমরা বোঝার ক্ষেত্রে একটা কথা বলি, যখন বাসায় তোমার আব্বু বা তোমার আম্মু যখন রান্না বান্না করবে, তখন দেখবে একটা ভাতের উপরে কি একটা ধোঁয়া উঠতেছে, তখন তুমি যদি ওই ধোঁয়ার উপরে হাতটা রাখো, তোমার হাতে কি পানি আকারে থাকবে, ওটা হচ্ছে কি তোমার বাষ্প আকারে পানিটা কি উপরের দিকে উঠতেছে। এবং যখন তোমার যত উপরে যাবে তোমার কি হচ্ছে, পানির মানটা কি ততই ঘনত্ব হচ্ছে, এবং ঘনীয় ভবন হওয়ার পরে তুষারপাত করার পর আবার কি হচ্ছে, বৃষ্টি আকারে জমিনে পড়তেছে। এটা হচ্ছে তোমার জন্য কি পানি চক্রটা। তারপর একটু খেয়াল করো 21 পেজে আছে হচ্ছে তোমার জন্য পানি দূষণ। আমরা পানিটা পান করে থাকি, অবশ্যই আমাদের পানিটা কি কি কাজে ব্যবহার হয়েছে। আমাদের পানিটা ব্যবহার হয় হচ্ছে আমাদের পিপাসা নিবারণ করার জন্য, আমাদের দৈহিক বা আমাদের সমস্ত কাজ করার জন্য কি আমাদের পানিটা প্রয়োজন। কিন্তু পানিটা প্রয়োজন হওয়ার কি আমাদের এই কাজগুলো সচরাচর মাধ্যমে কি আমরা পানিটাকে কি করতেছি, দূষিত করতেছি। এখন দেখো দূষিত হওয়ার কারণগুলো কি, আমরা পানিটা কি কি উপায়ে দূষিত হচ্ছে সেই কারণটা একটু খেয়াল করো। দেখো, মানুষের কর্মকাণ্ডে পানি দূষণের প্রধান কারণ, তার মানে মানুষ যে কাজগুলো করে থাকে এগুলো করার মূল কারণ, পানি দূষণের মূল কারণ হচ্ছে কি মানুষ যে কাজগুলো করে থাকে এগুলো। ঠিক আছে, তারপর দেখো এখানে বলা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, তারপর হচ্ছে রাসায়নিক পদার্থ। আমরা দেখো বিভিন্ন নদীর পাশে কি বিভিন্ন রকমের শিল্প কারখানা বা শিল্প প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে, তৈরি হচ্ছে। এখান থেকে যে এই কারখানাগুলো থেকে যে বর্জ্য পদার্থগুলো তোমার নদীতে পড়তেছে বা তোমার পানির সাথে মিশে যাচ্ছে, এর কারণে তোমার কি হচ্ছে, পানিটা দূষিত হচ্ছে। তারপর দেখো, আমরা যখন মানুষের যখন কাপড়ের যে সাবানের পানিটা, বা আমরা যখন হাড়ি পাতি বা থালা বাসনগুলো ধুই, ওই যে ময়লা পানিটা ওটা কি তোমার পানিতে মিশে পানিটা কি হচ্ছে, দূষিত হয়ে রয়েছে। এছাড়া দেখো, নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানোর কারণে তোমার কি হচ্ছে, পানিটা দূষিত হচ্ছে। তার মানে পানিটা দূষিত হওয়ার মূল কারণগুলো কি কি? একটা হচ্ছে, সর্বপ্রথম কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ডের কারণে কি হচ্ছে, পানিটা দূষিত হচ্ছে। তার মধ্যে দেখো হচ্ছে তোমার জৈব সার, কীটনাশক সার, রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এগুলো। তার মধ্যে আবার আমাদের কাপড় কাচার যে সাবান, থালা বাসন ধোয়ার যে সাবানগুলো বা হুলপাটাগুলো ব্যবহার করে থাকি। এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল করার কারণে কি হচ্ছে, তোমার পানিটা দূষিত হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে আবার দেখো পানি দূষণের প্রভাবটা দেখো। পানি দূষণের প্রভাব, এখন তো আমরা শুধু পানিটা দূষিত হয়েছে কি কি কারণ, কিন্তু একটা জিনিস দূষিত হওয়ার পরে ওই জিনিসটার প্রভাব কি, ওই জিনিসটা কি কি এফেক্ট ফেলবে আমাদের লাইফে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, পানি দূষণের ফলে জলজ প্রাণী কি হচ্ছে, মারা যাচ্ছে। আমাদের মানে আমাদের নদী বা পুকুর, আমরা অবশ্যই কি ওখানে বিভিন্ন রকমের প্রাণী থাকে, যেমন মাছ, বা পুকুরে কি অন্য রকমের জীবগুলো থাকে। অধিকাংশ পরিমাণে যদি তোমার পানিটা কি হচ্ছে, দূষিত হচ্ছে, তখন কি মাছগুলো মারা যাচ্ছে বা জলজ প্রাণীগুলো কি হচ্ছে, মারা যাচ্ছে। কেন? কারণ তোমার অতিরিক্ত পানি দূষিত হওয়ার কারণে তোমার সূর্যের আলোটা কি পানিতে প্রবেশ করতে পারে না, বিধায় মাছগুলো তার অক্সিজেন বা জলে যে জীবগুলো থাকে ওগুলোকে অক্সিজেনের অভাবে কি হয়, মারা যায়। ঠিক আছে, আবার দেখো এই দূষণের প্রভাব মানুষের উপরেও পড়ছে। দূষিত পানি পান করে মানুষের কি ডায়রিয়া বা কি কলেরা রোগে কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে। তার মানে তোমার পানিটা দূষণ করার পরে তোমার যেমন জলজ প্রাণী বা জলে যে প্রাণীগুলো বসবাস করে এগুলো যেমন তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সাথে সাথে যদি তোমার দূষিত পানিগুলো মানুষও ব্যবহার করে থাকে, তখন কি মানুষও কি হচ্ছে, রোগ আক্রান্ত হচ্ছে। এখন কিভাবে আমরা পানিটাকে দূষণ মুক্ত থেকে বাঁচাবো বা দূষণ প্রতিরোধ করার উপায়টা কি, একটু আলোচনা করি। দেখো, কৃষিতে কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণে প্রতিরোধ করতে পারি। আমরা যখন কৃষি কাজ করি আমরা অবশ্যই কি তোমার জৈব সারের থেকে আমরা রাসায়নিক সারটা বেশি ব্যবহার করি, কিন্তু আমরা কৃষিকাজে যদি রাসায়নিক সারটা কম ব্যবহার করতে পারি বা এটা যদি আমরা ব্যবহার করার মাত্রা কমিয়ে দিই, তো এর মাধ্যমে আমার কি হচ্ছে, এর মাধ্যমে আমার কৃষিকাজ, আমাদের পানিটা কি হচ্ছে, দূষিত হাত থেকে কি করতে পারি, আমরা কিছুটা হলেও রক্ষা করতে পারি। আবার দেখো, এছাড়া রান্নাঘরে নিষ্কাশন নালায়ন বা টয়লেটের বর্জ্য এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি।
না ফেলে আমরা কি করতে পারি, পানিটা দূষিত করতে পারি, ঠিক আছে, বা দূষণ মুক্ত রাখতে পারি। এখন দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 23 পেজ। 23 পেজে আছে হচ্ছে পানি বিশুদ্ধকরণ। দেখো আমরা চাইলে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা পানির অপর নাম জীবন, কিন্তু আমরা কোন পানিটা খাবো, অবশ্যই কি বিশুদ্ধ পানিটা খাবো। যদি আমরা দূষিত পানিটা খাই তাহলে আমাদের কি কি রোগ হতে পারে, আমরা একটু আগেই বলেছি দূষিত পানি খেলে অবশ্যই আমাদের কলেরা বা কি হচ্ছে, ডায়রিয়া রোগ হচ্ছে। কিন্তু আমাদের বাঁচার জন্য আমাদের অবশ্যই পানি পান করা প্রয়োজন। এই জন্য আমরা সবসময় কি পানি পান করবো, বিশুদ্ধ পানি, ঠিক আছে। আর এখন আমরা দেখো ঘরোয়া উপায় আমরা কি কি ভাবে, বা আমরা যখন কোনো কারণে বন্যা আক্রান্ত এলাকায় থাকি বা বন্যা আক্রান্ত হয় তখন আমরা কি কি উপায়ের মাধ্যমে আমরা পানিটা বিশুদ্ধকরণ করতে পারবো সেই সম্পর্কে একটু আলোচনা করো। দেখো আমরা পানি বিশুদ্ধকরণের 3টি উপায় আছে। একটা হচ্ছে তোমার সাফন, একটা হচ্ছে থিতানো, একটা হচ্ছে কি তোমার ফুটানো, ঠিক আছে। তার মানে দেখো আমরা এখন শিখবো হচ্ছে সাফন পদ্ধতিতে আমরা কিভাবে পানিটা বিশুদ্ধ করতে পারি। তার মানে দেখো ছাঁকন পদ্ধতি হচ্ছে ছাঁকন দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়া হলো ছাঁকন পদ্ধতি। তোমার একটা ছাঁকনটা হচ্ছে মূলত তোমার এক পাত্রের পানিটা তোমাকে কি ছেঁকে অন্য পাত্রে রেখে দেওয়াটাই হচ্ছে কি তোমার ছাঁকন পদ্ধতি। দেখো পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি কি করতে হবে, পরিষ্কার করতে হবে। ধরো তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসলে বা তোমার কোনো কিছু থেকে পানি নিয়ে আসলে, তুমি যে পাত্রে পানিটা নিয়ে আসছো সেই পাত্রের পানি তোমার পাতলা কাপড় বা ছাঁকনির মাধ্যমে পানিটা যদি অন্য একটা পাত্রে রাখো, তার মানে কি তোমার উপরে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো কি তোমার ছাঁকনির মাধ্যমে কি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এর মাধ্যমে তোমার কি পানিটা বিশুদ্ধকরণ করা যায়। দেখো তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও জীবাণু মুক্ত কি নয়। তার মানে তোমার ছাঁকনির মাধ্যমে দেখো তোমার নরমাল ভাবে একটা কথা বলি, তোমার ধরো একটা পানি নিয়ে আসলে এই পানিতে ধরো কিছু পাতা পড়ে আছে, তুমি এখন ছাঁকনির মাধ্যমে তুমি পাতাটা কি করতে পারবে, পানি থেকে আলাদা করতে পারবা, কিন্তু পানিটা কি আদৌ জীবাণুমুক্ত রেখে তুমি ছাঁকনির মাধ্যমে পরিষ্কার করতে পারবে না বা মুক্ত করতে পারবে না। এর জন্য তোমার দেখো তাই নিরাপদ পানির জন্য তোমার অবশ্যই পানিটা কি করতে হবে, ফুটাতে হবে, ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। তারপর আসতে দেখো থিতানো। থিতানোটা কি, থিতানোটা হচ্ছে তোমার মূলত একটি কলসি বা পাত্রে নদী বা পুকুরের পানি এনে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তুমি দেখবা তোমার ওই পাত্রের নিচে কিছু ময়লা জমে আছে, ঠিক আছে। তো উপর থেকে তুমি পরিষ্কার পানিটা অন্য জায়গায় সরিয়ে নিচে পানিটা ফেলে দেওয়াটা মানে হচ্ছে তোমার জন্য কি থিতানো পদ্ধতিতে পানি পরিষ্কার করা। একটু খেয়াল করো, দেখো একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি রেখে দেই, কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে। তোমাকে নরমাল ভাবে একটা কথা বলি, দেখো আমি তোমাকে একটু জাস্ট বোঝানোর জন্য থিতানো পদ্ধতিটা হচ্ছে মূলত ধরো এটা তোমার একটা পাত্র থেকে তুমি কি নিয়ে আসলা, পানি নিয়ে আসলা, ঠিক আছে। ধরো পুকুর থেকে তুমি পানি নিয়ে এসেছো, এটা হচ্ছে তোমার পাত্র, এতটুকু তুমি পানি নিয়ে আসছো, পানিটা কি তোমার পরিষ্কার দেখা যাচ্ছে না, পানি থেকে কিছু আছে। থিতানো পদ্ধতিটা হচ্ছে, এখন দেখো থিতানো যদি আমি করি, থিতানোর মাধ্যমে যদি আমি পরিষ্কার করি, এটা হচ্ছে তোমার একটা পাত্র আর এখানে হচ্ছে পানি, ঠিক এই পানির নিচে দেখবা এই তলানিতে কিছু পড়ে আছে, কিছু জমেছে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে জমেছে, তার মানে এটা হচ্ছে তোমার একটা নরমাল পানি যেটা তুমি মাত্র পুকুর থেকে বা নদী থেকে নিয়ে আসছো, বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর তুমি যখন সেম পানিটা যখন তুমি দেখবা, তখন দেখবা পানির নিচে মানে তলানিতে এই যে পাত্রের একদম সর্বোচ্চ স্থানটাকে বলা হয় তলানি, এখানে তোমার কিছু জমেছে, এটাকে বলা হয় তলানি। তার মানে তোমার নিচের পানিটুকু যদি তুমি ফেলে দাও, অন্য একটা পাত্রে যদি তুমি উপরে পানিটা রেখে নিচের তলানিটা ফেলে দাও, তার মানে এর মাধ্যমে কি তুমি পানিটা কি করতে পারতেছো, বিশুদ্ধ করতে পারতেছো। এটা হচ্ছে থিতানো পদ্ধতি, ঠিক আছে। তার মানে আমরা কয়টা পদ্ধতি শিখেছি, দুইটা, একটা হচ্ছে ছাঁকন, একটা হচ্ছে তোমার জন্য কি থিতানো। এখন আসো হচ্ছে আমরা শিখবো হচ্ছে ফুটানোর মাধ্যমে আমরা পানিটা কিভাবে বিশুদ্ধ করতে পারি। তোমরা অবশ্যই সবাই কি বাসায় ফুটানো পানিটা খেয়ে থাকো। দেখো ফুটানো হচ্ছে পানি জীবাণুমুক্ত করার একটি ভালো একটা উপায় হচ্ছে কি ফুটানো পানি। দেখো জীবাণুমুক্ত নিরাপদের জন্য পানিটাকে কয়েক মিনিট তোমাকে ফুটাতে হবে, 20 মিনিট ধরে তোমাকে পানিটা ফুটাতে হবে। যদি তুমি পানিটাকে 20 মিনিট ধরে ফুটাও তখন তোমার পানিটাকে একমাত্র বিশুদ্ধ পানি হিসাবে গণ্য করা হবে। রাসায়নিক প্রক্রিয়া, এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে যেমন ছাঁকন, থিতানো এবং কি ফুটানো পানির মধ্যে আমরা পানিটা বিশুদ্ধ করতে পারি। আরেকটা উপায় হচ্ছে সেটা হচ্ছে ধরো তোমার রাসায়নিক
পারি। তার মধ্যে আছে দেখো অনেক সময় বন্যা বা জলস্রোতের কারণে পানিটা কি ফুটানো সম্ভব নয়। যখন দেখবা যে তোমার বন্যা হয়ে গেছে, তোমার ঘর পর্যন্ত তোমার কি চলে আসছে, পানি চলে আসছে, তার মানে কি তুমি এখন কোনোভাবে চুলা বা কোনো কিছু কারণে তুমি কি করতে পারতেছো না, পানিটা ফুটাতে পারতেছো না। এই উপায়ে তুমি কিভাবে পানিটা বিশুদ্ধ করবে? দেখো এই উপায়ে তুমি বিশুদ্ধ করতে পারো। এর ক্ষেত্রে তোমার ফিটকিরি, তোমরা অবশ্যই যখন কোনো দোকানে গেলে বললে হবে যে ফিটকিরি দেওয়ার জন্য। এই ফিটকিরিটার মাধ্যমে তুমি কি করতে পারো, তুমি পানিটা বিশুদ্ধ করতে পারো। তারপর ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ইত্যাদির মাধ্যমে তুমি কি পানিটা বিশুদ্ধ করতে পারো। তবে মনে রাখতে হবে আর্সেনিক যুক্ত পানি এই সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না। তুমি সকল প্রকার পানি কি করতে পারবা, ফিটকিরি, ব্লিচিং পাউডার এবং কি বিশুদ্ধ করার ট্যাবলেটের মাধ্যমে তুমি পানিটা বিশুদ্ধ করতে পারবে, কিন্তু কোন পানিটা করতে পারবে না, সেটা হচ্ছে আর্সেনিক যুক্ত যে পানিটা, সেটা কি তুমি কোনোভাবে বিশুদ্ধ করতে পারবে না। ঠিক আছে, দেখো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসে শিখেছি হচ্ছে কি পানি চক্র, পানি দূষিত হওয়ার কারণ, পানিটা দূষিত হওয়ার কারণে কি কি রোগ হয়েছে, কি কি কারণে আমরা পানিটাকে দূষণ মুক্ত রাখতে পারবো, এবং কি শিখিয়েছি সেটা পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াগুলো শিখিয়েছি। তোমরা বাসায় এই অধ্যায় তৃতীয় অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে একটু বাসায় মনোযোগ সহকারে পড়বা। আমি গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে ভালোভাবে একটু দেখি, যদি দেখা যাচ্ছে যে কোনো পার্ট বা কোনো প্রশ্ন বা কোনো একটা থিওরি তোমরা বুঝতেছো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, প্রশ্ন করবা। আমি চেষ্টা করবো সেই প্রশ্নটা তোমাদের জন্য কি সলিউশন করে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে নতুন অধ্যায়টা নিয়ে আবার আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা বাসায় ভালো থাকো, নিরাপদে থাকো এবং কি সুস্থ থাকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।